জুনের তপ্ত গরম। এই গরমে চেয়েছিলাম একটু দার্জিলিংয়ে গিয়ে একটুখানি ঠান্ডা বাতাস নিই, ফ্রেশ অক্সিজেন নিই। সে কারণে দার্জিলিং যাওয়ার প্রস্তুতি। এদিকে ঈদের বন্ধ পড়েছে প্রায় 10 দিন। আমরা এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস জানাবো কি করে আমরা এই সুন্দর প্রকৃতি দেখার জন্য, ঠান্ডা আবহাওয়া দেখার জন্য আমরা গিয়েছি, কোথা থেকে গিয়েছি, কিভাবে গিয়েছি, সমস্ত প্রাইস, লোকেশনস অ্যান্ড এই যে ভিউগুলো আমরা দেখাবো। ফলশ্রুতিতে এটা একটা আপনাদের কাছে স্পার্ক মনে হবে, পরবর্তীতে আপনিও যেতে চাইবেন সেটাই বিশ্বাস করি, কারণ এত সুন্দর জায়গা মিস করাটা ভুল হবে। আমরা কি করলাম, প্রথমে টিকিট কাটবো কিন্তু ট্রেনের টিকিট পাইনি। তাই আমরা ছিলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট মেট্রো থেকে পরবর্তী স্টেপ হচ্ছে এটা ধর্মতলা এসপ্লানেড। ওখানে ধর্মতলা এসপ্লানেড যে মেট্রো স্টেশন আছে, ঠিক মেট্রোর উল্টা দিকে শিলিগুড়ি যাওয়ার বাস পাওয়া যায় এবং সেখান থেকেই উঠবো আর কি। সেগুলো হচ্ছে বিজনেস ক্লাস, যেটা হচ্ছে শ্যামলী আর গ্রিন লাইনের বাস পাওয়া যায়। সেখান থেকে আমরা টিকিট কাটবো, তার আগের দিন আমরা টিকিট কেটেছি, যেদিন যাবো তার আগের দিন, কারণ এতে করে দামটা কম পড়ে। কারণ এটা এই বাসগুলোর টিকিট কিন্তু টিকিটের প্রাইস প্লেনের টিকিটের মতো আপ ডাউন করে। সো আগের দিন কাটলে আপনারা কম দামে পেয়ে যাবেন। আমরা পেয়েছি 1400 টাকা করে, দুজন 2800 রুপি, যেটা শিলিগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের নিয়ে যাবে। শিলিগুড়ি থেকে আমরা আসলে একটা ট্যাক্সি নেবো আর কি। তো যাই হোক, আমরা দুটো লাগেজ নিয়ে মেট্রোতে করে পার্ক স্ট্রিট থেকে চলে যাব হচ্ছে ধর্মতলায়। তো ধর্মতলা ঠিক উল্টা দিকে হচ্ছে এরকম গাড়ি টাড়ি দাঁড়ায় থাকে। শ্যামলী গ্রিন লাইনের বাসগুলো দাঁড়িয়ে থাকে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। মানুষ ধর্মতলা তো প্রচণ্ড ভিড়, তাই না? আমরা লাগেজগুলো নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ও যেখানে বাস গ্রিন লাইনের বাস দাঁড়ানো, সেখানে আমাদের টিকিট দেখিয়ে লাগেজগুলো ওরা ভেতরে ঢুকিয়ে দিল। আর বাসটার ভেতরের অবস্থাটা দেখেন, বাসটার ভেতরে কিন্তু একেবারে অসাধারণ, মানে পুরো ডিলাক্স। হ্যাঁ, এমন এমন হোটেলে রুমে আপনি চলছেন, টেলিভিশনও আছে, হ্যাঁ, লাইটে ঝিকবিক করছে। বাম পাশে হচ্ছে আপনার, ডান পাশে হচ্ছে ডাবল সিটার, বাম পাশে হচ্ছে যারা সিঙ্গেল সিটার। এখানে ঘড়ি আছে, চার্জার আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার। হ্যাঁ, এখানে আরও অন্যান্য গাড়িগুলোও থাকে। আপনি চাইলে অনলাইনেও বুক করে নিতে পারেন, কিন্তু আমরা সরাসরি টিকিট কেটেছি, কারণ অনেক সময় দেখা গেছে অনলাইনে সিট পেতে একটুখানি ঝামেলা হয়, কেন জানি ঝামেলা হয় জানি না, কিন্তু এখান থেকে কাটা যায় আর কি। আর ওদের পাশেই হচ্ছে মানে ফ্রেশ ট্রেশ হওয়ার জায়গা, যেখানে হচ্ছে পাবলিক টয়লেট বলা যায়। এই হচ্ছে ব্যাপার, ওখানে আমরা গিয়েছিলাম। আর এই গ্রিন লাইন এবং পাশাপাশি আপনার দেখা গেছে রয়্যাল সার্ভিস এবং শ্যামলী সার্ভিসও আছে, যে কোনো একটা থেকে আপনি টিকিট কাটলেই পাবেন। আমাদের গ্রিন লাইনের বাসটা ভালো লেগেছে, সে কারণে উঠলাম। যদিও এখনকার সময় গ্রিন লাইনের সার্ভিস কিছুটা মানে বাজে করছে আর কি, সেই হিসাবে শ্যামলী সম্ভবত তাদের সার্ভিসটা ভালো করার চেষ্টা করছে, সেটাই আমি অবজার্ভ করলাম। সমস্যাটা হচ্ছে, আমরা জার্নি শুরু করেছিলাম, জার্নি শুরু করার পরে আমাদের 7টা জার্নি শুরু করলাম, তারপরে একটা জায়গায় আমাদের নামালো, মাঝপথে নামালো। মাঝপথে হচ্ছে যে কৃষ্ণনগরে নামালো। আমাদের জার্নি তো শুরু হয়ে গেল, তাই না? বাসে টাসে উঠলাম, জার্নি শুরু হয়ে গেল, ভিডিও করতে পারিনি তখন। তো মাঝপথে নামানোর পরে সবগুলো যতগুলো ডিলাক্স বাস আছে সবগুলো এই কৃষ্ণনগরে মোটামুটি দাঁড়ায়। এখানে মোটামুটি ভিআইপি খাবার টাবারও পাওয়া যায়। এখানকার বাথরুম থেকে শুরু করে সব কিছু খুব ভালো। আমি বাথরুম বারবার বলছি কেন কি, কলকাতা এবং পশ্চিমবঙ্গে আসলে এই পাবলিক টয়লেটগুলোর ব্যবস্থাপনা প্রচণ্ড পরিমাণ অস্বস্তিকর, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, ইভেন দো টেম্পলগুলোতেও। যাই হোক, আমরা এখানে আসলাম, দাঁড়ানোর পরে দেখলাম যে প্রচুর বাস, মনে হচ্ছে যে পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, ইভেন তো সারা ভারতবর্ষ দার্জিলিং যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কারণ এটা ছিল পিক সিজন। কিন্তু আমি ভেবেছিলাম শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারির দিকে শুধু পিক সিজন, না, এই জুন মাসেও পিক সিজন। প্রচুর মানুষ যাচ্ছে, কেন যাচ্ছে জানি না, গেলে হয়তো বুঝতে পারবো, কারণ গিয়ে বুঝেছিলাম যে আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং সুন্দর একটা ওয়েদার। তো আমরা এই বড় একটা জায়গায় কৃষ্ণনগর এই হোটেলটাতে দাঁড়ায়, প্রচুর মানুষ একসাথে খাওয়া দাওয়া করে। আপনাকে পে অ্যাজ ইউ গো, অর্থাৎ প্রথমে আগে পেমেন্টটা করে দিতে হয় কাউন্টারে গিয়ে। সেখানে সব ধরনের খাবারই আছে।
তো আমরাও খাবার পেয়ে গেলাম ওখানে। দেখা গেছে কাউন্টারে গেলে আপনি ভেজ নন ভেজ সব কিছুই এখানে আছে, এবং প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তারা কাজ করছে। তখন রাতের 11:30-12টা বাজে। আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে ওরা এত ম্যানেজ করছে আর কি। তো আমাদের খাবারটার জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ ওদিকে বাস কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যায়, বেশিক্ষণ এখানে দাঁড়ায় না আসলে। হ্যাঁ, সর্বোচ্চ 20 মিনিটের মতো দাঁড়ায়। তো আমরা মোটামুটি একটা মিল নিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন মিল। যে চিকেন মিলের ভেতরে সবজি ছিল, পেঁয়াজ ছিল, তারপরে এর মধ্যে ছিল আরও যে চিকেন ছিল, ডাল ছিল, সালাদ ছিল, মানে পুরো একটা মিল, পাঁপড় ছিল, আলু ভাজি ছিল, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। খাবারগুলোও টেস্টি ছিল অ্যাকচুয়ালি, কিন্তু প্রচণ্ড অয়েলি, বাট ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক টেস্ট। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে আবার পেট জ্বালা পোড়া করবে কিনা। তো পরে আমার মধ্যে এক ধরনের অস্বস্তিকর জন্ম নেওয়ার কারণে এদিক সেদিক একটু হাঁটছিলাম, পরে এক কাপ চা খেলাম। আমরা একটু মোটামুটি তাড়াতাড়িভাবে খেয়েছি, কিন্তু পরবর্তীতে আমি একটু দূরে গিয়ে আবার যখন পানি খেতে গেলাম, যে না মনে দেরি করবে, সে পরে দেখি যে বাসটা ছেড়ে দিচ্ছে, আর এরকম একটা ব্যাপার। আর এইটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন হ্যাঁ প্রতিষ্ঠান, এরকম একটা নাম। এই রেস্টুরেন্টের খাবার আসলেই বেশ ভালো ছিল। তো যাই হোক, আমাদের জার্নিটা এভাবে শেষ হলো, পরে আর ভিডিও করিনি। আমরা নেমে গেলাম হচ্ছে যে শিলিগুড়িতে। তো বাস আসলে সুন্দর সাধারণত যায় হচ্ছে এনজিপিতে, আর আমরা নেমেছি, এই বাসগুলো হচ্ছে শিলিগুড়িতে যায়, আর ট্রেনে গেলে আপনি এনজিপিতে নামবেন, অর্থাৎ নিউ জলপাইগুড়িতে। তো শ্যামলী বাস কাউন্টার এবং গ্রিনল্যান্ড বাস কাউন্টার দুটোটাই রয়ে গেছে ইসেতে, আমাদের এটা নামকে বলে শিলিগুড়িতে। কিন্তু এই বাস কাউন্টারগুলোর অবস্থা খুবই বাজে। বাসটা মনে করেন প্রচুর লাক্সারিয়াস ফ্যান্টাস্টিক একটা জার্নি দিয়েছি, কিন্তু বাস কাউন্টারগুলো খুবই বাজে। মানে সেখানে এসি তো নাই, অনেক সময় দেখলাম মালপত্র রাখছে ভেতরে, এমন একটা অবস্থা। মালপত্র মানে টিপিক্যালি মালপত্র বস্তা টস্তা রাখছে আর কি। যাই হোক, আমরা কোথায় বলবো সেটারই জায়গা পাচ্ছি না। আমরা লাগেজগুলোকে বের করলাম গাড়ি থেকে। হ্যাঁ, ওরা আমাদেরকে দিল। সারা রাতের জার্নি, প্রায় 10-11 ঘন্টা জার্নি, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তারপর আবার যেতে হবে এখান থেকে দার্জিলিং। তো আমরা এদিক সেদিক ঘুরছিলাম, যে শেয়ার গাড়ি, এই যে গাড়িগুলো হচ্ছে শেয়ার গাড়ি। হ্যাঁ, তো শেয়ার গাড়িতে 250 টাকা করে নেয়। তো শেয়ার গাড়িতে একটু চাপাচাপি হয়ে যায়, প্রায় 10 জনের মতো উঠে আর কি, 250 টাকা করে নেয়। তো ভাবলাম হচ্ছে শেয়ার খুঁজবো, সেই সময়ে দেরি হয়ে গেছে, আর একটুখানি খিদেও লাগলো। সে কারণে আমরা একটু সকালের ব্রেকফাস্টটা, হালকা ব্রেকফাস্ট করে নেবো ভেবেছি, এবং এই টঙের দোকানে আসলাম। দেখলাম যে এই টঙের দোকানের খাবারটা আসলে হেভি ফ্যান্টাস্টিক। তো এখানকার যে চাটনিটা দিয়েছিল সেটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল আর কি। ও একটুখানি হাত মুখ ধুলো, পাবলিক টয়লেট আছে, এত বেশি না, ওখানে কিউতে দাঁড়াতে হয়, কারণ মাত্র 2টা টয়লেট, যেখানে একজন একজন করে ঢুকতে পারে। তো লাইনে দাঁড়িয়ে আমরা এসেছিলাম। তো আমাদের এই খাবারটা মানে সবজি এবং আলু ভাজা, পুরি ভালো ছিল। এরপরে আমরা এই গাড়িটা ভাড়া করলাম, এই যে সাদা গাড়িটা, সেটা ভাড়া করলাম, কারণ আমরা ভাবলাম হচ্ছে যে একটু নিজেরা রিজার্ভ করে যাই। আর এইটার গাড়ি নাম্বার এত, দেখছিনি। গাড়িটা ভালো ছিল, খারাপ না। আর ঠিক অপোজিটে ছিল রামকৃষ্ণ মিশন। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি, এই জায়গায়, এবং এইখানেই বাস দাঁড়ায়। ঠিক পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড, পাবলিক টয়লেট এটসেট্রা, খাবারের জায়গাগুলো। এবং রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু দেখতে খুবই সুন্দর একটা জায়গা বোঝাই যাচ্ছিল। এখনও এই শিলিগুড়িতে কিন্তু সেই সময়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে। এরপরে আমরা গাড়িতে করে রওনা দেওয়া শুরু করলাম। গাড়িতে উঠলাম, একজন বাঙালি ছেলে, যে কিনা বাংলাদেশে নাকি একসময় তাদের পূর্বপুরুষ ছিল, সে ড্রাইভ করছিল। সে আমাদেরকে গাড়িতে ওঠার সময় বলেছিল যে 2500 টাকা ভাড়া, আমরা কয়েকটা জায়গায় দাঁড়াবো, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বলেছিল। যখন বলুন তখনই দাঁড়াতে পারবো, অনেক কথা বললো, এবং তার কথাবার্তা খুব মিষ্টি ছিল। আমি কনভিন্স হয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, হ্যাঁ, সে নিজেই বলেছিল যে এখানে কাউকে বিশ্বাস করবেন না। এর কারণটা হচ্ছে এই ধরনের যারা ট্যুরিজম বিজনেসের সাথে জড়িত আছে, অনেকেই আছে কথা দিয়ে কথা রাখে না। আবার আমি অনেককেই পেয়েছি একেবারে পারফেক্টলি কথা দিয়ে কথা রেখেছে, কিন্তু আমাদের গাড়ির ড্রাইভারটা ভালো ছিল, কিন্তু পরবর্তী সে কেন জানি কথা দিয়ে কথা রাখেনি। বাট তার ব্যবহারটা ছিল মিষ্টি, খুব ভালো। তো আমাদের জার্নিটা যখন শুরু হচ্ছে, আমরা চারদিকে দেখলাম হচ্ছে এক ধরনের পাহাড়ে পাহাড়ি আবহাওয়া, তার মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে সমতল হয়ে, সমতল ভূমি হয়ে আমরা একেবারে দার্জিলিংয়ের পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। মাঝপথে দেখেছি অনেকগুলো
এই যে চিকেন নেক বলেন আর যাই বলেন, শিলিগুড়ির ওখানে বড় ক্যান্টনমেন্ট আছে আর্মিদের, ইন্ডিয়ান আর্মিদের। তো সেটাও ক্রস করেছিলাম আমরা। এর মধ্যে বাম পাশে ডান পাশে দেখি যে প্রচুর বিল্ডিং ঘরগুলো উঠছে, দার্জিলিংয়ের জমি নাকি প্রচণ্ড পরিমাণ। এই যে পুরো রাস্তাটা প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার রাস্তা টানা গিয়েছি আমরা। মাঝখানে আমরা এক এক জায়গায় শুধু 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম কিছু ছবি টবি তুলতে। হ্যাঁ, তারপর পুরো রাস্তাটা ছিল অসাধারণ। এবং বাট বিল্ডিং বাড়িঘরগুলো দেখলে মনে হয় যেন মানে জোর করে পাহাড়গুলোকে শহর বানানোর চেষ্টা করছে, কিন্তু প্রকৃতি তার মধ্যে করে সুন্দর হয়ে বিছিয়ে আছে চারদিকে। আমাদের গাড়িটা যখন এঁকে বেঁকে চলছিল তখন আমাদের পেছনে আমরা দুজন, আমি আর মোনা একটুখানি মাথা ঘুর ঘুর করছে এমন একটা বিষয়। আমারও একটুখানি শুরু হবে তারপরে চারদিকে দেখে আমার কাছে মানে প্রশান্তি এনে দিল আর কি। কারণ হালকা হালকা করে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আসা শুরু করেছে। এটা একটা ইন্টারেস্টিং ফিলিংস অ্যাকচুয়ালি। এই যে রোড দিয়ে আমরা যাচ্ছিলাম না, এতক্ষণ পর্যন্ত 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচণ্ড গরম লাগছিল। হ্যাঁ, আর এই শিলিগুড়ি কলকাতার যে ওয়েদারে তেমন একটা আমার কেন জানি ঘাম হয় না, যেমন বাংলাদেশের গরমে কিন্তু ঘাম হয়। আর ঘাম না হলে হয় এটা কি, অস্বস্তিও লাগে কেমন জানি। ঘাম হলেও অস্বস্তি, ঘাম না হলেও আরেক ধরনের বিশ্রী রকমের অস্বস্তি লাগে। সেই অস্বস্তি ফিল করছিলাম। কিন্তু গাড়িতে ওঠার পরে যখন রওনা দিল, গাড়ির ড্রাইভারে বলে দিয়েছিল যে আমরা এসি আপনি কিছুক্ষণ পরে লাগবে না। আমি বললাম যে এসিটা ছাড়েন, এসি কিছুক্ষণ লাগবে না। তো আমি তখন একটুখানি ভালো ফুটেজ নেওয়ার জন্য সামনে এসে বসলাম, আর মোনাকে একটু পেছনে সিট এসে ছিল আর কি। তো সামনে থেকে একটুখানি দেখানোর যখন চেষ্টা করছি তখন দেখি যে দুই পাশে প্রচুর চা বাগান। দার্জিলিং টি ইজ এ ফ্যান্টাস্টিক টি, রাইট? কিন্তু এখানে মজার ব্যাপার, এখানে হচ্ছে শিলিগুড়ি টি। হ্যাঁ, এখন আমরা দার্জিলিংয়ের পথে যাচ্ছি, কিন্তু শিলিগুড়ির টি আছে, জলপাইগুড়ির টি আছে, মানে শিলিগুড়ির চা, জলপাইগুড়ির চা, দার্জিলিংয়ের চা, ভাগ ভাগ আছে আর কি। মাঝখান দিয়ে একটুখানি সমতল ভূমি পেলাম। এখানে শিলিগুড়ির সমস্তগুলো দপ্তরগুলো থাকে, ওই যে আর্মি অফিসারদের কাজবাজগুলো থাকে, এবং আরও বেশ কিছু ওদের অফিসিয়াল লোকজনও থাকে। একটুখানি নিরিবিলি বাট ফ্যান্টাস্টিক একটা রুট বলা যায়। এরপর থেকে কিন্তু আসলে পাহাড়টা বেসিক্যালি শুরু হয়, মানে আমরা উপরের দিকে উঠতে থাকি। এবং সেই উপরের দিকে ওঠার জন্য যা যা মানে আমাদের যে ড্রাইভার আছে সে বিভিন্ন কথা বলা শুরু করছে, এটা সেটা দুনিয়ার গল্প, যে কারণে আমি ওকে থামাতেই পারছিলাম না, যে ড্রাইভার সাহেব। এইটা এক ধরনের পেইন মনে হয়েছে আর কি। আমি একটা ছোট্ট প্রশ্ন করেছি কি, সে 1 ঘন্টা ধরে লেকচার, টিপিক্যালি লেকচার, সে চুপই করছিল না, কোনো কথা শুনছিল না। বাট তার অনেকগুলো ইনস্ট্রাকশন আসলে আমার ভালোও লেগেছে, খারাপ লাগেনি। তো আমরা ধীরে ধীরে আগাচ্ছি। বেশ কিছু বাইকারকে সামনের দিকে দেখলাম যারা আগাচ্ছে আর কি। এখানে হচ্ছে বাম পাশে হচ্ছে এত বিশাল এরিয়া জুড়ে যে আর্মি ক্যান্টনমেন্টের বিভিন্ন ধরনের ভাগে ভাগে তারা প্র্যাকটিস করছে, বনের মধ্যে, জঙ্গল। এখানে আবার মাঝে মধ্যে লেখা থাকে হাতি হতে সাবধান, হাতি ক্রসিং এরিয়া, মানে এলিফেন্ট ক্রসিং এরিয়া, এরকম লেখা থাকে। আর এই চিপা রাস্তা বেশি বড় রাস্তা নেই, এই চিপা রাস্তার মধ্যে খুব স্পিডে কিন্তু সমস্ত গাড়িগুলো আসা যাওয়া করছে, কিন্তু প্রচণ্ড রকম শৃঙ্খলার সহিত আসা যাওয়া করছে, কারণ এরা প্রচণ্ড এক্সপার্ট ড্রাইভার। সেটা আমাকে খুব অভিভূত করছিল। আর এখানে দেখেন বাইকারগুলো যাচ্ছে স্কুটার নিয়ে, তারা একেবারেই মানে দার্জিলিং গিয়ে পৌঁছায়, পাহাড়ের উপরে উঠে যায় এবং লং জার্নি করে 5-6 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, কেউ কেউ এসছে। এই যে স্কুটারগুলো আছে যারা অনেকখানি ফিরছেও, এগুলো সব কিন্তু দার্জিলিং বা ওই গ্যাংটক এই সমস্ত জায়গা থেকে তারা ফিরছে। হ্যাঁ, এটা তো ওই যে সামনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের পরে মানে পরতের পরে পরতে যাওয়ার পরেই কিন্তু আমাদের দার্জিলিং। ওই যে মেঘ দেখছেন, ওই মেঘের পেছনে যে শহরটা আছে, সেই শহরের ভেতরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো বুঝতে হবে আমরা পুরো পাহাড় কেটে কেটে উঠবো। আর বাইকারদের, আর কেউ কেউ আছে হচ্ছে যে গাড়ি ড্রাইভ করে, পার্সোনাল গাড়ি নিয়ে আপনার 12-14 ঘন্টা জার্নি করে দার্জিলিং পৌঁছাচ্ছে। এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগে। তাই এই ধরনের যারা বাইকার আছে এবং রাইডার আছে তাদেরকে আসলে অসংখ্য অসংখ্য মানে এক্সেপশনাল ধন্যবাদ আর কি। আমাদের সামনে যে বাসটাকে দেখছেন সেগুলো হচ্ছে সরকারি বাস। হ্যাঁ, যারা কিনা 125 টাকা, 115 টাকা, আই থিঙ্ক 115 টাকা করে বাসের টিকিট কেটেছে, যেগুলো শিলিগুড়ি থেকে ছাড়ে। ওখান থেকে আপনি চাইলে দার্জিলিংয়ে যেতে পারেন। এটা বাস জার্নিটা আমি করব ভেবেছিলাম, কিন্তু করা হয়ে ওঠেনি, কারণ আমাদের সাথে লাগেজটা একটু বেশি ছিল সেই কারণে। তো মাঝপথে ওরা একটা জায়গায় দাঁড়ায় এবং টোল দেয়। হ্যাঁ, এই যে এখন আমরা
আমরা দার্জিলিংয়ের দিকে মানে ওঠা শুরু করলাম আর কি। টোল দেওয়ার দিল ড্রাইভার, টোল দিয়ে সামনের দিকে আমরা আগালাম। এই যে শুরু হয়ে গেল, যে ডান পাশে যে রেল লাইনের পার্টিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টয় ট্রেনের পার্টি। তো সেই মানে একেবারে অনেক দূর পর্যন্ত আমরা মাঝখানে গিয়ে কাশিয়াং নামক একটা এলাকায় মানে দাঁড়ালাম আর কি, পাহাড়ের মাঝপথে। এর মধ্যে দিয়ে কিন্তু এই টয় ট্রেনের এঁকে বেঁকে গেছে। এই কাশিয়াংয়ে এসে অনেকে আই লাভ কাশিয়াং লেখা আছে। হ্যাঁ, এই কাশিয়াংয়ে একটুখানি নেমে ওই যে মোনার অবস্থা একটুখানি অস্বস্তিকর অবস্থা, তার বমি বমি ভাব পেয়েছিল, হাত মুখ ধুচ্ছিল আর কি। এই আমরা ঠান্ডার মধ্যে ঢুকে গেলাম। দেখেন এখন কিন্তু আমরা মেঘের মধ্যে ঢোকা অবস্থায় আছি আর কি। হ্যাঁ, ঢুকবো এমন অবস্থায় মাঝপথেও বলা যায় না, 4 ভাগের 1 ভাগ পথে আমরা মানে দাঁড়িয়েছি। এবং আমরা আসলে আরও কয়েকটা ভাগে দাঁড়ানোর কথা ছিল, আমাদের ড্রাইভারের ইচ্ছাকৃত কারণে আমরা দাঁড়াতে পারিনি। এখান থেকে আমরা বেশ কিছু ছবি টবি তুলেছি, কারণ পাশে ছিল এখানে প্রচুর ফটো তোলে সবাই। এবং আশেপাশে মানে এখানে যে আমি বলার চেষ্টা করছি এইটাই, যে যারা আছে তারা এখানে নামছে এবং এনজয় করছে, আসলে ভালো লাগছে আর কি। আর প্রকৃতিটা এখানে এক ধরনের গ্লুমি, এক ধরনের আমাদের বাংলাদেশে বা কলকাতায় যে শীত আসবে করে সেই ধরনের একটা ওয়েদার। হ্যাঁ, হালকা মিষ্টি রোদটাও খুব ভালো লাগছিল। আর দূর থেকে মনে হচ্ছিল পরতের পরে পরত পাহাড়, আমরা কিন্তু সেই মেঘের রাজ্যে আমরা গিয়ে যাব আর কি। আমরা এর মধ্যে থেকে এখানে একটা বেরিয়ে দিছে, কারণ ওই পাশে হচ্ছে যে দার্জিলিংয়ের চা বাগান। এখানকার চা বাগানে সরাসরি ঢোকা যায় না, কিন্তু আমাদের ড্রাইভার বলে যে আরে ঢুকে যান, সমস্যা নেই দাদা, ওখানে ঢুকে গেলে আপনার সুন্দর ছবি দেখতে পারবেন, সুন্দর ভিউ পাবেন। তো আমরা কিঞ্চিত করে নিচু করে, উপর দিয়ে যাইনি কারণ কাটা রড দেওয়া আছে, নিচু করে আমরা ভেতরে ঢুকে গেলাম। এই যে এই আস্তে করে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এই পাশে আসার পরে দেখলাম যে প্রকৃতিটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট লাগছিল। হ্যাঁ, ওই পাশটা একেবারে ডিফারেন্ট। কাশিয়াংয়ের এই মোড়ে দাঁড়িয়ে, এই সাইডে কেউ আসে না, ওই পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে চলে যায়। এখানের প্রকৃতি বলতে গেলে মানে আপনাকে খুশি করে দিবে। এই যে মোনা বা আমারও হালকা মাথা ঘোরা একটা ভাব জন্মেছিল, কিন্তু এই পাশটাতে এসে মনটা একেবারে মানে শান্ত হয়ে যায় আর কি। এবং এদিকে মুখের মধ্যে যেন ওই হালকা বরফের একটা মৃদু মৃদু যে আদুরি একটা ব্যাপার ছিল, সেটা লাগছিল। দেখুন এই পুরো এরিয়াটা আছে যে এখান দিয়ে ডান পাশে বাম পাশে পুরোটাই একটা কোম্পানির, আমি কোম্পানির নামটা এখানে দেখিনি, কোথায় জানি লেখা ছিল, আমি ফুটেজে তুলতে পারিনি আর কি। বাম পাশে ডান পাশে একেবারে পুরোটাই চা বাগান, মাঝখানে মেঠো পথ, যে পথটা একদম পিচ ঢালা। ওখান দিয়ে একা একা হাঁটলেও একেবারে মনে হবে যেন ঐশ্বরিক একটা মানে নিস্তব্ধতা এসেছে। এই যে দূরে যেগুলো দেখছেন এগুলো এক একটা গ্রাম। এটা কিন্তু নিচের গ্রাম, পাহাড়ের উপরে তার বিল্ডিং বাড়ি সবগুলাই। আমাদের যেরকম বাংলাদেশে বা আশেপাশে পাহাড়গুলোতে যেরকম দেখি হচ্ছে যে বাঁশের বাড়ি বা অন্যান্যভাবে বাড়িগুলো তৈরি করা, ছনের বাড়ি অথবা টিনের বাড়ি, কিন্তু এখানে সেরকম নয়। এই দেখেন গাছগুলো কিন্তু প্রচণ্ড সজীব। তবে এখন এই মৌসুমের নাকি ইসে করে না আর কি, এটার নাম কি বলে আপনার, চা পাতা তোলে না। মৌসুমটা যখন আর একটু পর থেকে চা পাতা তোলা হবে, সেই কারণে এখানে কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দূরে যেগুলা পিলারগুলো আপনি দেখতে পাচ্ছেন সেখানে অনেকের মৃতদেহ আছে, ব্যাপারটা এরকম। বাট ইটস এ নাইস প্লেস। আপনি এখান থেকে, আমরা এখানে প্রচুর ছবি তুলেছি, কিন্তু টায়ার্ডনেসের কারণে পুরো মুখটা ভচকায়া গেছে অ্যাকচুয়ালি। ওইদিকে ও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো, বেশ কয়েকটা ফুটেজও নিয়েছে। আপনাকে বুঝতে হবে 12 ঘন্টা প্লাস, এখন প্রায় 2.5 ঘন্টা, 14-15 ঘন্টা উপরে আমরা জার্নির উপরে আছি। হ্যাঁ, যেহেতু গাড়িতে আসছি, পরবর্তীতে আমরা ছবি টবি তুলে আবার গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পরে দেখি যে সাইক্লিস্ট, সামনে দেখেন সাইক্লিস্ট, সে মানে প্রচণ্ড পরিমাণ কষ্ট করছে, সাইক্লিং করে সে উঠবে, সাইক্লিস্টটা পর্যন্ত চলে যায়। কত অ্যাডভেঞ্চার তারা করে আর কি। কারণ এখানে সাইকেল চালানো, এই যে অপোজিট থেকে এই যে রাস্তাগুলো নতুন করে আবার সুন্দর করে বিল্ড আপ করার চেষ্টা করছে। আর ডান পাশে দেখেন যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো আছে।
আর পুরো রাস্তা জুড়ে দেখবেন একটুখানি ডান পাশে কিন্তু পুরো কানাল, কানাল মানে একেবারে গভীর, মানে একবার যদি পড়ে না সে একেবারে উল্লা পাল্লায় যাবে, কিন্তু অসাধারণ ভয়ঙ্কর সুন্দর বলে না সেরকম। আর যারা ড্রাইভার এই রুটে গাড়ি ড্রাইভ করে, মানে যারা নতুন আসে, যে হুট করে আমি বাইক চালায় চলে আসলাম এবং হুট করে গাড়ি ড্রাইভ করে চলে আসলাম, তাদের জন্য কিন্তু এটা খুবই কোশ্চেন মার্ক। তাকে অনেক ভেবে চিনতে ধীরে স্থিরে চলতে হবে, কারণ এখানকার গাড়িগুলো খুব সুপার ফাস্ট এবং যারা ড্রাইভ করে তারা প্রচণ্ড পরিমাণ এক্সপার্ট হয়। তো সেটা ভেবে অবশ্যই আসবেন। আর এখানে বাম পাশে ডান পাশে ওই যে বললাম বিল্ডিং বাড়িগুলো আমাকে অবাক করেছে পুরো রাস্তা জুড়ে, এবং তাদের এখানকার ওয়েদারটা ছিল অসাধারণ ওয়েদার, থাকার ওয়েদার, মানে কনকনে ঠান্ডাও না, কোনো ধরনের বাজে ঠান্ডা না, আবার গরমও না। আপনি একটা টি শার্ট পরলেও আরাম লাগবে, আবার একটা জ্যাকেট পরলেও, হালকা জ্যাকেট পরলেও আপনার আরাম লাগবে। এখানে গোল্ডেন টিপস বা অনেক ধরনের এই যে বিজ্ঞাপন সংস্থাগুলোর পুরা বাহুল্য তৈরি হবে, বাহুল্য বলতে এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পাহাড় কেটে আসলে বিজ্ঞাপন দেওয়ার কোনো কিছু মানে নাই। পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিন, প্রকৃতি প্রকৃতির মতো থাকতে দিন। এই যে ডান পাশে যেগুলো আছে সেখানে যারা ওই শেয়ারে এসছে, শেয়ার গাড়িগুলো নিয়েছিল, তারা এখানে বসে খাবার দাবার খাচ্ছে আর কি। তো আমাদের ড্রাইভারকে আমরা বলেছিলাম, ড্রাইভার বলে যে না সামনে দাঁড়াবো সামনে দাঁড়াবো, আসলে সে সামনে দাঁড়ায়নি, শুধু সে ড্রাইভই করে গেছে এবং একটানা ড্রাইভ করে আমাদের 11টার মধ্যে মোটামুটি পৌঁছে দিয়েছে। এই যে জ্যামটা আপনি দেখছেন, এটা দার্জিলিং ঢোকার সেই বিখ্যাত জ্যামগুলোর কারণটা হচ্ছে এই যে ডান পাশে যে টয় ট্রেনগুলো আছে, সেই টয় ট্রেনগুলো রাস্তার মাঝখান দিয়েও এই পাটাতন চলে গেছে, একেবারে রাস্তার মাঝখান দিয়ে সে এঁকে বেগে চলে গেছে। ফলশ্রুতিতে হয়েছে কি, জ্যাম বেঁচে যায়। আর দার্জিলিংয়ের জ্যাম বিখ্যাত জ্যাম, ওই যে টয় ট্রেন আসতেছে, পুরো রাস্তার গাড়িও ট্রেনের কারণে গাড়ি আটকে গেছে, কলকাতার ট্রামের মতো বলতে পারেন। এই ট্রেনটা হচ্ছে আপনার, আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা যখন যাচ্ছি যে আমরা টয় ট্রেন দেখেছি, অনেকে টয় ট্রেন দেখার জন্য বসে থাকে। সো টয় ট্রেনটা এটাই টয় ট্রেন, দেখুন একেবারে কয়লার টয় ট্রেন, একদম মেঘের মধ্যে ভেসে ভেসে ধোঁয়া ছড়িয়ে কুয়াশার সাথে মিশে মিশে চলে যাচ্ছে, আর এই যাত্রীরা টয় ট্রেনে করে যাচ্ছে আর কি। টয় ট্রেনটা আসলে ব্যাপক সুন্দর আর কি দেখতে সুন্দর, কিন্তু এক্সপেন্সিভ, কেন জানি এত বেশি এক্সপেন্সিভ, এবং এই টয় ট্রেনটিতে প্রচুর ব্যবসা করছে। প্রথমটা গেল হচ্ছে যে কোনটা, কয়লার, তাই না? পরের যে ট্রেনটা আসতেছে একই টয় ট্রেন, সেটা হচ্ছে আপনার এটা আপনার ডিজেলের টয় ট্রেন, ঠিক আছে, দোনোটাতে। প্রথমটাতে 1500 টাকা করে পার পার্সন, আর পরেরটাতে হচ্ছে 1000 টাকা করে পার পার্সন নেয় আর কি। তো দোনোটাই টয় ট্রেনে দেখলাম, তো বুঝলাম যে না এখানে চড়ার তেমন বিশেষ কিছু না, এক্সেপশনাল না হলে। যাই হোক, আমরা টয় ট্রেন দেখে আমাদের এই জ্যামটা হালকা করে ছাড়লো। আমরা গাড়িতে বসে আছি, মাঝে মাঝে কিন্তু প্রচুর পুলিশ আছে, মিলিটারি আছে, যারা চেক করছে। এবং এই টয় ট্রেন যাওয়ার প্রাককালে পুরো মানে এই পুরো রাস্তা দূরে আসলে ছোট ছোট শহর বাজার আছে, হ্যাঁ, এবং সেই বাজারগুলো কিন্তু খুবই বিজি বাজার। আমি অবাক হলাম, এই 4 ঘন্টা 4.5 ঘন্টার রাস্তায় পুরোটা জুড়েই কিন্তু কোনো না কোনো স্থাপনা আছে আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে দুইটা টয় ট্রেন আমরা দেখলাম না, দুইটা টয় ট্রেনের শব্দ কিন্তু দুই রকম। যাই হোক, আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম, এই জ্যাম ট্যাম ঠেলে পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট হোটেলে। এই হোটেলটা ক্রিস্টাল হোটেল। আমরা আসলে যখন নেমেছিলাম তখন কোনো হোটেল ঠিক করিনি, এদিক সেদিক হেঁটে আমরা এটাকে পেয়ে গেলাম, যাতে আমাদের বাজেটের মধ্যে হয় আর কি। এই হোটেলের ভাড়া হচ্ছে মানে প্রতি রাতের জন্য হচ্ছে 1500 রুপি করে তারা রেখেছে আর কি। না, 1700 রুপি করে, রাইট, 1700 রুপি করে রেখেছে, কারণ প্রচণ্ড পিক টাইম, প্রচুর মানুষ আসছে। আমি পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পাবেন প্রচুর মানুষ। তো আমাদের এই রুমটা 4 তলার উপরে ছিল, কারণ আশেপাশে কোথায় আমরা মানে ভিউ দেখতে পাবো, ভিউহীন দামি হোটেল অনেক দেখেছি, মানে 17,000 টাকা পার নাইট, কিন্তু ভিউ দেখা যায় না। তো ওই হোটেলের পরিবর্তে আমরা যদি 1700 টাকা দিয়ে যদি আমরা হোটেল পাই, এবং যেখান থেকে আমরা ভিউ দেখতে পাবো, যে কারণে দার্জিলিংয়ে আসা, কারণ এই সময় বৃষ্টির সময়, এই সময় যদি ঘরের মধ্যে বসে যদি আমি পাহাড় না দেখতে পারি, তাহলে আসলে হোটেল থেকে কী লাভ? সো আসলে আপনাকে এদিক সেদিক ঘুরলে আপনি ভালো হোটেল এবং ভালো ভিউ সম্পন্ন হোটেলও পেয়ে যাবেন। আমরা যদি আগে 2 দিন আগেও টিকিটটা মানে এই হোটেল বুকিং দিতাম, তাহলে আমরা তো 1100-1200 টাকা দিয়েই পেয়ে যেতাম। বাট 1700 রুপি হলেও আমার কাছে খারাপ লাগেনি, কারণ এটা একটা বাঙালি হোটেল, এবং থাকার জন্য বেশ ভালোই বলা যায়, এবং সবাই এখানে বাংলা কথা বলতো। এটা আমাদের হোটেল, এটা আমাদের রুমের জায়গা, পুরো রুমটা, এখানে গিজার্ড আছে, একদম কাঠের দরজা,
কাঠের দেয়াল, ব্যাপারটা এরকম। আর একদম কম্বল টম্বল রাখা আছে, কারণ প্রচণ্ড শীত করছিল, টিপিক্যালি প্রচণ্ড শীত। দেখেন একদম কুয়াশা, গ্লাস ভরে গেছে। আমাদের জানালাটা খোলার পরপরই আমরা বিশাল একটা জায়গা পাচ্ছি, যেখানে ওই পারে যেগুলো দেখছেন মেঘের নিচে ঢাকা পড়ে আছে কাঞ্চনজঙ্ঘা। কারণ আমরা 3 দিন ছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। এর কারণটা হচ্ছে প্রচণ্ড ক্লাউডি ওয়েদার ছিল আর কি। হ্যাঁ, বাট আমাদের জানলা থেকে যখন খুলে দিই তখন একেবারে কাঞ্চনজঙ্ঘার হাওয়া এসে মুখের মধ্যে লাগে, এমন একটা অবস্থা ছিল আর কি। আর এই পাশে আমাদের হট সবই ছিল আর কি। জল জল গরম করার জিনিস, বাথরুম থেকে শুরু করে গিজার থেকে শুরু করে সব কিছু ছিল। এটা আমাদের বাথরুম, মোটামুটি গিজার টিজার। আমরা অলরেডি একটুখানি এলোমেলো, তাই পুরো রুমটা দেখেনি, খারাপ না আর কি, একদম মানে আবদ্ধ রুম না, কমফোর্টেবল একটা রুম। হ্যাঁ, কমফোর্টেবল একটা রুম। তো এরপরে আমরা নিচে নামলাম পৌঁছানোর পরে, কারণ প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেলাম। ওখানে যে হোটেলটা আছে সবাই মানে এখানে দেখে আর কি, সেই হোটেল বাঙালি হোটেল বলতে কারণ হচ্ছে এখানে একটু খরচ টরচ কম, দাম কম, যে খাবারের দাম কম এবং টেস্টটাও খুব ভালো। হ্যাঁ, সেই হোটেলগুলো খুঁজে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে গণপতি। আর একটা, যখন আমরা পৌঁছেছি তখন হচ্ছে একটা পুরি আর হচ্ছে লুচি আর হচ্ছে আবার সেই আলুর দম, ইন্ডিয়ান বাঙালি স্টাইলে, খুব ভালো লেগেছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আশা করি আমার এই পুরো জার্নিটা আপনাদের ভালো লেগেছে। টেক কেয়ার। সাবস্ক্রাইব বা কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।